10 জেলায় পানিবন্দী 42 লাখের বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎহীন। পানি বাড়তে থাকায় ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ছুটছেন দুর্গতরা। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। 6 উপজেলার 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারি হিসেবে 9 উপজেলার 87 ইউনিয়নের 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কোনো বাড়িতে কোনো ফ্যামিলি নেই, সবাই রাস্তায় চলে এসেছে। পানি ভরপুর পানি, সব ছেড়ে শুধু আমরা আমাদের সাথে এগুলো নিয়ে আমরা বাচ্চা নিয়ে রোডে এ পর্যন্ত আসছি। রেল লাইন পর্যন্ত, রেল লাইনের পূর্বে আরো ডুবে গেছে বেশি, পাটারি বাড়িটারি সুদ্ধা। উজানের ঢল অব্যাহত থাকায় চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও মিরসরাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে নাজিরহাটে নতুন করে হালদা নদীতে ভাঙন দেখা দেয় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। লক্ষ্মীপুরের 4টি পৌরশহর সহ নিম্নাঞ্চলের 40 এলাকা তলিয়ে পানিবন্দী 6 লাখ মানুষ। খাগড়াছড়ি জেলা সদর থেকে পানি নেমে গেলেও দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনও প্লাবিত। এছাড়াও কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের কয়েক গ্রাম তলিয়ে আছে। এদিকে শুক্রবার রামগড়ে পাতাছড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এখান থেকে আমাদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটির মেয়েরা, ছেলেরা উদ্ধার করছে। আমরা গেছিলাম, অনেক দূরে দূরে ছিলাম। এখন পানি কমে যাওয়াতে আমরা আসছি এলাকায়। খুবই কষ্ট। এখন হাঁস কুড়া মুরগি ছিল, এগুলো মারা গেছে। মৌলভীবাজারের রাজানগর ও কুলাউড়া উপজেলায় 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুদিন ধরে পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। এদিকে মনু নদের বাঁধে কয়েক স্থানে ভাঙনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাজনগরে নরমালি বন্যা হয় না, যেহেতু আমাদের এই ধরনের মানুষের অভিজ্ঞতা নাই, এই কারণে ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি হাওড় হয়ে লোকালয়ে প্রবেশ করায় সদর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার 10,000-এর বেশি মানুষ পানিবন্দী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরে স্বাভাবিকের তুলনায় কম হয়েছে পণ্য খালাস কার্যক্রম। তবে কন্টেইনার খালাসে জটিলতা তৈরি হয়নি। বন্দর থেকে পণ্য খালাসের সমস্যা না হলেও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বন্যার কারণে সড়ক ভেঙে গেছে, ফলে পণ্য নিয়ে সড়কে আটকা পড়ে আছে যানবাহন। এদিকে চট্টগ্রাম থেকে রেল যোগাযোগ বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর থেকে রেল পথেও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি হওয়া কন্টেইনারের 3% রেলপথে, 1% কম নদী পথে এবং বাকি 96% সড়ক পথে আনা নেওয়া হয়। বন্যায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আমরা জানি এরই মধ্যে বন্যার কারণে কিন্তু ঢাকা-চিটাগাং মহাসড়কের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। পণ্য পরিবহনের কি অবস্থা এবং বন্দরের সবশেষ খবর আমাদেরকে জানান। গতকাল আসলে সারাদিন চট্টগ্রামে বৃষ্টি ছিল, আপনারা জানেন, এবং বৃষ্টির ফলে চট্টগ্রামে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয় এবং স্বাভাবিকভাবেই আসলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে সেটা প্রভাব পড়ে এবং বন্দরের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম, সেটা অনেকাংশে ব্যাহত হয়। অনেক পণ্য হ্যান্ডেলিং এগুলি আসলে ব্যাহত হয়। পণ্য খালাস বন্ধ ছিল কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আজকে সকাল থেকে আসলে চট্টগ্রামে বৃষ্টি নেই এবং কি রোদের আমরা দেখা পেয়েছি এবং সারাদিনই বলা ছিল যে চট্টগ্রামে বৃষ্টি হয়নি সেরকম। ফলে চট্টগ্রামের বন্দরের যে কার্যক্রম সেটা গতি পেয়েছে এবং যেটা বলা হচ্ছে সর্বশেষ যে বন্দর থেকে আমাদের যেটা জানানো হয়েছে, আজকে প্রায় 10,000 মতো পণ্য কন্টেইনার তারা ডেলিভারির জন্য প্রস্তুত করেছে। অর্থাৎ আজকে বন্দরে রয়েছে 30,000 একক কন্টেইনার এবং যেখানে গতকাল ছিল প্রায় 39,000-এর বেশি একক কন্টেইনার, সেক্ষেত্রে বলা চলে যে আজকে 10,000 একক কন্টেইনার কমে গেছে। অন্যদিকে বন্দরের যে জাহাজের অবস্থা যদি আমরা বলি, বন্দরের যে জেটি আছে সেখানে 74টা জাহাজ আছে, এর মধ্যে 26টার কার্যক্রম চলছে এবং
আরও 26টা জাহাজ বহির্নোঙরে অপেক্ষমান আছে পণ্য খালাস এবং পণ্য নেয়ার জন্য যে জাহাজগুলো আছে। মোটামুটি বলা চলে যে আজকে চট্টগ্রামের বন্দরে কার্যক্রম স্বাভাবিক আছে। তবে যেহেতু আপনি যেমনটা প্রতিবেদন আমরা শুনছিলাম, যেহেতু বন্যার কারণে রাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গায় পানি জমে গেছে, রাস্তার অবস্থা খারাপ, সে কারণে যানবাহন চলাচলে বিঘ্নতা আছে। সে কারণে অনেক সময় পণ্য যেগুলি ডেলিভারি হচ্ছে সেগুলি সঠিক গন্তব্যে যেতে কিছুটা ব্যাক পেতে হচ্ছে। এবং ট্রেন, যেহেতু ট্রেনে অনেক পণ্য বন্দর থেকে যায়, ট্রেন চলাচল যেহেতু বন্ধ আছে, সেখানেও আসলে কিছুটা বিঘ্নতা তৈরি হয়েছে। কিন্তু চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আজকে তাদের কার্যক্রম স্বাভাবিক আছে। সবুজ, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে চাঁদপুরে ভেসে গেছে শত কোটি টাকার মাছ। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। পুকুর জলাশয়ে জাল দিয়ে ঘিরেও মাছ রক্ষা করতে পারছেন না তারা। মৎস্য বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 2004 সালের পর এত পানি দেখেননি চাঁদপুরবাসী। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট, ঘরবাড়ির পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে মাছ চাষিদের। জেলার 8 উপজেলার মধ্যে ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও সদর উপজেলায় 20,000 পুকুর ও শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে। বেশি ক্ষতি হয়েছে ফরিদগঞ্জে। এই উপজেলার 35টি মাছের ঘের ভেসে গেছে। মৎস্য চাষিদের দাবি, ভারী বর্ষণ ও জোয়ারের কারণে ভেসে গেছে সব মাছ। শত শত কোটি টাকার মাছ এই প্লাবিত হইয়া নদী চলে গেছে, কিন্তু কিছুই করা আমাদের নাই। আমরা প্রায় কয়েক লক্ষ টাকা খরচ করে নেট দিছি, এই নেট দিয়ে কোনো কাজে হয় নাই। প্রায় 15-20 কোটি টাকার মতো মাছ আর কি আমরা প্রত্যেক বছরে 20 কোটি টাকার মতো মাছ উৎপাদন করি আর কি। 4টা প্রজেক্ট আছে, 4টাই ভাইসা চলে গেছে। ঘের ও পুকুরের মাছ রক্ষায় পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। ফার্মারদের ভিতরে তারা যে প্রত্যেকটা ঘেরের পাড়ে নেট দিয়ে কেউ কেউ ব্যবস্থা করছে, আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এগুলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে তথ্য প্রেরণ করতেছি। জেলায় প্রায় 41,720টি পুকুর ও মাছের ঘের আছে। এর সাথে জড়িত 31,015 জন খামারি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বন্যার ক্ষয়ক্ষতি জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, আমরা দেখেছি যে চাঁদপুরে কিন্তু এরই মধ্যে প্রায় অনেক মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, শত কোটি টাকার ক্ষতি হয়েছে আমরা দেখেছি। নোয়াখালীতে অবস্থা কি, আমাদেরকে সার্বিক জানান। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন এখন পর্যন্ত? নোয়াখালীতে মৎস্য খাতে ক্ষয়ক্ষতি নিয়ে আমার সাথে কথা হয়েছে জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে। তিনি জানিয়েছেন নোয়াখালীতে 85,379টি মাছের ঘের, পুকুর এবং প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ এইগুলোর মাছ প্রায় সবগুলোই ভেসে গেছে। এতে করে প্রায় 615.55 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ক্ষতির মুখোমুখি যারা হয়েছেন তাদের মধ্যে একেবারে তরুণ যুবকরা রয়েছে, যারা নতুন করে মাছ চাষ করছেন, এমনও অনেকে রয়েছে। আমি যদি আমার পেছনে দেখাই, এই যে পুরো শহরে প্রায় ডুবে আছে। এখানে সামনে একটি দিঘি রয়েছে, এখানে বিশাল দিঘি, এটি থেকে শুরু করে সবগুলো পুকুর, জলাশয় একাকার হয়ে গেছে। মাছের ঘের, প্রজেক্ট যা বলা হয় 3 প্রকারের, সব একাকার হয়ে গেছে। এতে করে এই যে বলা হয়েছে, জেলা মৎস্য বিভাগে বলছে যে 615.55 কোটি টাকার এই খাতে ক্ষতি হয়েছে। এবং এত বিশাল ক্ষতি কিভাবে পুষিয়ে নেবে তারা আসলে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বুঝে উঠতে পারছে না। অনেকেই ঋণ করেছে, ঋণ করে ব্যাংকে ঋণ আছে এবং স্থানীয় বিভিন্ন এনজিওতে ঋণ আছে, ঋণ করে মাছের খামার করেছে এবং তারা এখন পথে বসার মতো অবস্থা, চোখে মুখে অন্ধকার দেখছে। শুরুর দিকে অনেকেই নেট দিয়ে, জাল দিয়ে মাছগুলো রক্ষার চেষ্টা করেছে, এতে করেও তাদের বাড়তি খরচ গেছে এবং মাছ যেন একটু ভেসে গেলে না যেতে পারে সেজন্য তারা বাড়তি খাবারও দিয়েছে। কিন্তু আসলে শেষ পর্যন্ত কিছুতেই কিছু হলো না। এত বিশাল ক্ষতির
ক্ষতির মুখে পড়েছে। তো জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে যেহেতু হিসাব করা হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে, এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরকারের কাছে জানানো হবে, এদেরকে কিভাবে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রণোদনা দেওয়া যায় বিষয়গুলো তারা ভেবে দেখবেন। আপনি তো মাছের ক্ষয়ক্ষতির কথা বলছিলেন, আমি যদি কৃষি খাতের ক্ষয়ক্ষতির কথা একটু জানতে চাই, সেক্ষেত্রে অবস্থা কি রকম আমাকে একটু বলবেন? কৃষি খাতেও বিশাল ক্ষতি হয়েছে। এই ক্ষতির আসলে চূড়ান্ত তালিকা এখনো কৃষি বিভাগ থেকে আমাদেরকে দিতে পারেননি, তবে আমরা বিভিন্ন এলাকা ঘুরে যা দেখেছি যে সবগুলো বীজতলা একেবারে একাকার হয়ে গেছে, কোনো বীজতলাতে কিছুই নেই, নতুন করে বীজ লাগাতে হবে, ধান চাষ করতে হলে। অন্যদিকে নোয়াখালীর সুবর্ণচরকে বলা হয় যে এই অঞ্চলের শস্য ভাণ্ডার, এখানে প্রচুর সবজি উৎপাদন হয়, এই সবজিগুলো সব একেবারে ভেসে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, সবজি গাছ মোটেই নেই। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নোয়াখালীর চাহিদা মিটিয়ে সবজি পাঠানো হতো, কিন্তু এখন নোয়াখালীর চাহিদা মেটানো দূরের কথা, কৃষকরা একেবারে পথে বসে গেছে। বিশাল যে সবজির বাজার সেটি একেবারেই শেষ হয়ে গেল। কিভাবে এই ক্ষতি থেকে সবজি চাষিরা উঠবেন তারা আসলে বুঝে উঠতে পারছেন না। এই ক্ষতি থেকে বন্যার খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। আর এই সাথে অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে আমাদের সাথে। চলমান বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ ও বন্যা পরবর্তী করণীয় বিষয়ে 12 সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ার সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসবের মধ্যে কৃষি প্রণোদনা বাড়ানো ও পুনর্বাসন কর্মসূচি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার সমন্বয়ে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী চলমান কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি জোরদার করতে হবে। বন্যায় ক্ষতি মোকাবেলার জন্য উপযুক্ত জাতের আমন ধানের বীজের পর্যাপ্ত সংস্থান ও সরবরাহের ব্যবস্থা করতে হবে। অপেক্ষাকৃত উঁচু জায়গায় আপৎকালীন বীজতলা তৈরির কাজ শুরু করতে হবে। আগাম জাতের শীতকালীন সবজি উৎপাদনের বিষয়ে পদক্ষেপ নিতে হবে। এদিকে বন্যার আঁচ লেগেছে রাজধানীর বাজারে। কাঁচামরিচ, বেগুন সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। তবে অন্য এলাকার সরবরাহ ঠিক থাকলে বড় কোনো সমস্যা হবে না বলে জানাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে আগের চেয়ে কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম। আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের পূর্ব সীমান্তের সব জেলা। এরই মধ্যে এর আঁচ লেগেছে রাজধানীর বাজারে। সবজির সরবরাহ ভালো থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম। দুদিন আগে 220 টাকায় হলেও এখন 260 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে করলা, পটল, পেঁপে আছে 40 থেকে 50 টাকার মধ্যে। সাধারণ মানুষের কাছে, বন্যা দুর্গত অসহায় মানুষের কাছে এগুলো পৌঁছে দিব, কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না। আমার কাছে মনে হয় সরকারের সেটা সঠিকভাবে বাজার মনিটরিং করা দরকার। বন্যার লেগে কাঁচামরিচের দামটা একটু বাড়তি, টমেটোর দামটা একটু বাড়তি, আপনার করলার দামটা বাড়তি, আর বেগুনের দামটা বাড়তি একটু, আর সব তরকারির দাম এমনি কম। কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম। 5 টাকা কমে আলু 55 আর পেঁয়াজের কেজি 110 টাকা। দাম নাগালে রাখতে তদারকির দাবি ভোক্তাদের। পূর্বের মনে করেন যে দিনগুলোতে যেরকম নতুন নিত্যপণ্য জিনিস যেমন এক একটা আইটেমকে ধরে যেভাবে সিন্ডিকেট হতো, সেক্ষেত্রে সেটা ভাঙতে গেলে অবশ্যই বাজার মনিটরিংটা আরও বাড়ানো উচিত। এদিকে আগের মতো ব্রয়লারের কেজি 170 টাকা আর সোনালী মুরগির কেজি 250। সরবরাহ ভালো থাকায় মাছের বাজারেও নেই বড় কোনো হেরফের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভ্যাট আদায়ের মেশিন ইএফডি ব্যবহারে আবারও ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন বসানোর কার্যক্রম। কর্মকর্তারা জানান, জালিয়াতি ও অনিয়মের প্রমাণ মেলায় ঠিকাদারি জেনেক্স ইনফোসিসকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুচরা ভ্যাট আদায়ে এবার বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলেও জানান তারা। রেস্টুরেন্ট, সুপার শপ সহ 25 ধরনের ব্যবসার ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফটি ব্যবহার বাধ্যতামূলক। রাজস্ব ভাগাভাগি শর্তে গত বছর মেশিন বসানোর কাজ পায় আইটি খাতের বেসরকারি কোম্পানি জেনেক্স ইনফোসিস। জানুয়ারি থেকে শুরু হয় কাজ, কিন্তু কিছুদিন ধরে বন্ধ রেখেছে কোম্পানিটি কাজ। এরপর তদন্তে নামে এনবিআর। ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। 24 আগস্ট একদিনেই এসেছে $109 মিলিয়ন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের 20 তারিখ পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় এসেছে $1.53 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের চেয়ে 36% বেশি। আগের বছরের একই সময়ে যা ছিল $1.12 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক জানায় গত 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল $38,71,20,000 আর 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে $65,14,00,000। এছাড়া 20 আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $109 মিলিয়ন। চলতি আগস্ট মাসের প্রথম 20 দিনেই দেশে আসা রেমিটেন্স প্রবাহ বেড়েছে $406 মিলিয়ন বা 36%। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।